তাহলে আমরা এবার আলোচনায় যেতে পারি পিএইচডি নিয়ে। পিএইচডি তো হায়ার এডুকেশনের সর্বোচ্চ লেভেল। আপনার অধীনে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে পিএইচডি করেন দেশের এবং দেশের বাইরের নানান জায়গার, অস্ট্রেলিয়ারও। সেক্ষেত্রে কি ডেকোরামটা আসলে ফলো করবে বাংলাদেশের ছেলেমেয়েরা যদি ধরেন আপনার অধীনে পিএইচডি করে বা মনে আসে পিএইচডি করবে, সেই ক্ষেত্রে প্রথম ডেকোরাম গুলো, ধরনগুলো কিরকম হবে? সাধারণত দি ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে যখন প্রসপেক্টিভ স্টুডেন্ট যে পিএইচডি করতে চায় এবং তাদের একটা মাস্টার্স ডিগ্রি আছে, তারা হয়তো, আমি যেহেতু ফ্যাকাল্টি অফ এডুকেশনে, আমার কাছে যারা অ্যাপ্লাই করে বা আমার কলিগদের কাছে যারা অ্যাপ্লাই করে আমাদের ফ্যাকাল্টিতে, তারা মোস্ট অফ দেম আর টিচার্স, কারণ আমি তো এডুকেশন ফ্যাকাল্টিতে। সো ওদের বয়সের দিক থেকে দেখলেও দে উড বি বিটুইন 30 to 35, 40 প্লাসও হতে পারে। দে আর এক্সপিরিয়েন্স, দে আর ম্যাচিওর, দে হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি, অনেকের দুটো মাস্টার্স ডিগ্রি আছে, দে হ্যাভ বিন টিচিং ফর মেনি ইয়ার্স অ্যাজ ওয়েল। সো প্রথম কন্ট্যাক্ট হচ্ছে সুপারভাইজারকে ইমেল করা, এবং এই ইমেল করার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে ইমেলটার সাথে দুটো জিনিস অবশ্যই পাঠাতে হবে। একটা হচ্ছে সিভি, আর একটা হচ্ছে ছোট একটা রিসার্চ প্রপোজাল, একটা গবেষণা প্রস্তাবনা অবশ্যই পাঠাতে হবে। এবং আমি বলবো যে এই দুটো ছাড়া বা যে কোনো একটা আছে কিন্তু একটা নেই করলে এটা ইনকমপ্লিট, এবং সেটা খুব ভালো দেখায় না। কারণ অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ওরা জাস্ট বলে যে এটা আমার সিভি, আমি পিএইচডি করতে চাই এবং আমি চাই আপনি আমার সুপারভাইজার হন। সো আমার স্বাভাবিক প্রশ্ন হবে যে ওকে, তোমার সিভি এটা, কিন্তু তুমি কিসের উপর পিএইচডি করতে চাও? তোমার তো কোনো টপিক নেই, কিছু নেই, তোমার তো কোনো প্রস্তাবনা নেই। তো সেক্ষেত্রে যে ডেকোরামটা ফলো করা দরকার বা আপনারা যেটা এক্সপেক্ট করেন, সেইটা কি বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বুঝতে পারে? বা বুঝতে না পারলে কেন বুঝতে পারে না? আমার মনে হয় ম্যাক্সিমাম বুঝতে পারে। আমি যদি 10টা ইমেইল পাই বাংলাদেশি পিএইচডি করতে ইচ্ছুক অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে, 10টার মধ্যে 8টা বা 9টাই তারা ওদের সিভি পাঠাবে, তারা ওদের ছোট একটা রিসার্চ প্রপোজাল পাঠাবে। তারা তাদের ইমেইল পড়ে বোঝা যাবে যে তারা র্যান্ডমলি আমাকে ইমেইল করেনি, তারা আমার প্রোফাইল দেখেছে ইন্টারনেটে, তারা জানে আমার আগ্রহ কোথায়, তারা জানে আমি কি পড়াই এবং কি নিয়ে গবেষণা করি, তারা জানে আমি কি বই লিখেছি বা কি আর্টিকেল লিখেছি। তো তারা খুব ভালো করেই গবেষণা করে, এবং এই ব্যাকগ্রাউন্ড রিসার্চটা খুব ইম্পর্টেন্ট কোনো সুপারভাইজারকে ইমেইল করার আগে, বিকজ সুপারভাইজার কিন্তু চাবে যে আমাকে র্যান্ডমলি চুজ করা হয়নি, যে কেউ একজন বলেছে যে রকিব চৌধুরী একজন আছে বাংলাদেশি এডুকেশন ফ্যাকাল্টিতে, ও আচ্ছা আমার দেশে নিশ্চয়ই আমাকে আমাকে গুরুত্ব দিবে, আমি তাকে লিখি না। সো এটা আমরা দেখতে চাই যে they know about us, we are not a random choice, এবং সাথে ওরা সিভি এবং রিসার্চ প্রপোজাল পাঠিয়েছে। সো আমি বলবো 8 থেকে 9 জন আউট অফ 10 জন এটা করে বাংলাদেশ থেকে, which is very nice। কিন্তু ওই 2-1 জন থাকে যারা, অনেকে এমনকি আমাকে ইমেল করে বলে যে স্যার আমাকে একটা সাবজেক্ট দেন, আমি পিএইচডি করতে চাই। এবং এটা হচ্ছে সবচেয়ে খারাপ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে একটা সাবজেক্ট দিতে হবে, তার আমি সরাসরি বলি ইউ আর নট রেডি ফর পিএইচডি। যদি সুপারভাইজার কাছে টপিক চাই, তার মানে হচ্ছে যে ইউ আর নট রেডি, গো ব্যাক, থিংক অ্যাবাউট ইট, রাইট আ রিসার্চ প্রপোজাল এন্ড দেন গেট ব্যাক টু মি। আমি সুন্দর করে বলি, আমি রেগে গিয়ে বলি না, স্টুডেন্টদের হ্যাঁ, মানে এই 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 স্টেজে এসে ছেলেমেয়েদের কি করা উচিত আর কি কি করা উচিত না, এটা যদি একটু বলতেন আপনি। আচ্ছা, ডুজ এন্ড ডোন্টস, খুব ভালো প্রশ্ন শারক, খুব ভালো প্রশ্ন। সো কেউ যদি, আমি এভাবে বলি, কেউ যদি পিএইচডি করতে চায় তাহলে, এবং সেটা শুধু এডুকেশনের ক্ষেত্রে না, আমি বলবো যে কোনো ফ্যাকাল্টি, যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে কেউ যদি পিএইচডি করতে চায় তাহলে তার কতগুলো কাজ করতে হবে বিফোর কন্ট্যাক্টিং দ্য সুপারভাইজার। একটা হচ্ছে যে একটা টপিক ঠিক করতে হবে, ওই টপিকের উপর একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে, একটা গবেষণা প্রস্তাবনা, এবং সেটা খুব বেশি বড় হওয়ার কিন্তু দরকার নেই। আমরা বলি যে 1.5 থেকে 2,000 ওয়ার্ডের, এটা হার্ডলি 2 পেজ, 3 পেজ, 4 পেজ হলেই চলবে। একটা গবেষণা প্রস্তাবনা লিখতে হবে, প্রপোজাল। ওই প্রপোজালে কতগুলো অংশ থাকবে, অংশগুলা ইটস সিম্পলি ওয়াই, হোয়াট, হাউ, সো হোয়াট, এই 3-4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কিসের উপর গবেষণা করতে চাই, আমার গবেষণা প্রশ্নগুলো কি, রিসার্চ কোয়েশ্চেন্স কি, কি থিওরি ইউজ করব, আমার মেথোডোলজি কি হবে, আমি কিভাবে কন্ডাক্ট করব, এবং কেন এই রিসার্চ করাটা গুরুত্বপূর্ণ। এই কেনর মধ্যে একটা ব্যাপার আছে। অনেকে আমি কিন্তু ওই আমি মাঝে মাঝে প্রসপেক্টিভ স্টুডেন্টদের যদি অ্যাপ্লিকেশন যদি
ইমপ্রেসিভ হয় আমি তাদের সাথে একটা জুম মিটিং করি। ইনফ্যাক্ট গতকাল একটা ছিল, চায়না থেকে একটা মেয়ের সাথে ইন্টারভিউ করলাম। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু আ পিএইচডি, তার উত্তর ছিল বিকজ আই ওয়ান্ট টু বি আ প্রফেসর, আই ওয়ান্ট টু গেট আ হায়ার জব, আই ওয়ান্ট টু গেট আ হায়ার স্যালারি, ইটস গুড ফর মাই ক্যারিয়ার। আমি মনে মনে ভাবছি যে এগুলো তো দিজ আর অল সেলফিশ রিজনস। তুমি যদি একজন সুপারভাইজারের সাথে কথা বলো আর তুমি যদি বলো যে তোমার জন্যই পিএইচডি করছো, প্রমোশনের জন্য করছো, প্রফেসর হওয়ার জন্য করছো, why would I care as a supervisor? Because মানুষ পিএইচডি করে for a contribution, an intellectual contribution, a scholarly contribution আমরা বলি. So you want to create new knowledge. I want to hear that. I don't want to hear someone saying আমি করছি আমার নিজের জন্য, আমার ক্যারিয়ারের দরকার, বা আমার চেয়ারম্যান বলেছে আমাকে করতে হবে। সো এটা একটা গবেষণা করে একটা গবেষণা প্রস্তাবনা লিখতে হবে, সিভি লিখতে হবে, তারপর সার্চ শুরু করবে। সার্চ করার সময় ইউ হ্যাভ টু চুজ উইচ কান্ট্রি ইউ ওয়ান্ট টু স্টাডি ইন, অস্ট্রেলিয়া নাকি কানাডা নাকি নিউজিল্যান্ড নাকি আমেরিকা, ইংল্যান্ড কোথায়। তারপর দেখতে হবে ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি কিন্তু সবাই কিন্তু প্রোফাইল দেখে ইউনিভার্সিটির, কিন্তু খুব কম স্টুডেন্টই কিন্তু ইউনিভার্সিটির ফ্যাকাল্টির প্রোফাইল দেখে বা ফ্যাকাল্টির র্যাঙ্কিং দেখে। সো একটা ইউনিভার্সিটি খুব টপ ইউনিভার্সিটি হতে পারে, বাট তোমার ফ্যাকাল্টি কেমন করছে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই র্যাঙ্কিংটা আসলে কতটা ম্যাটার করে। খুব বেশি কিন্তু ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ ইয়োর সুপারভাইজার। তোমার দেখতে হবে তোমার সুপারভাইজারের প্রোফাইল কেমন, তারা রিসার্চ অ্যাক্টিভ কিনা, তারা কোনো বড় কাজ করেছে কিনা, তাদের কোনো ওয়েল সাইটেড পেপার আছে কিনা, তাদের রিসার্চ ইম্প্যাক্ট কেমন, এরকম। সুপারভাইজার ঠিক করার পর ওই সুপারভাইজারকে নিয়ে কিছুটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। ইউ নিড টু নো সুপারভাইজার কিসে ইন্টারেস্টেড, কি সুপারভাইজ করেছে, কি পেপার লিখেছে। You need to know the supervisor. তারপর যখন সিভি রেডি হলো, প্রপোজাল রেডি হলো, সুপারভাইজারও আমি চুজ করলাম, তারপর আমি ওই সুপারভাইজারকে ইমেল করব ওই দুটি অ্যাটাচমেন্ট দিয়ে, রিসার্চ প্রপোজাল আর সিভি। ইমেলটা খুব বেশি বড় হওয়া দরকার নেই এবং উচিত না, এবং এই ইমেইলে দেখাতে হবে, বোঝাতে হবে যে আমি আপনার সম্পর্কে জানি। আরেকটা কথা বলি আপনাকে স্মারক, এটা খুব ইম্পর্টেন্ট, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে যে প্রসপেক্টিভ স্টুডেন্ট যখন পিএইচডির জন্য চিন্তা করে তখন ওই স্টুডেন্ট কিন্তু কোন দেশে পড়বে এটা তারা চুজ করে, কোন সাবজেক্ট পড়বে, কোন ফ্যাকাল্টিতে পড়বে ওরা চুজ করে, কোন বিষয়ে ওরা গবেষণা করবে এটাও ওরা চুজ করে। এই সবই কিন্তু ওদের চয়েস, কিন্তু দে ডোন্ট চুজ দেয়ার সুপারভাইজার, their supervisor chooses them. এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্মারক। কারণ এখানে দেখতে হবে যে আমি কিন্তু কোনো সুপারভাইজারকে চুজ করছি না, আমি অ্যাপ্রোচ করছি, এবং আমার অ্যাপ্রোচ যত কনভিন্সিং হবে ততই বেশি সম্ভাবনা যে ওই সুপারভাইজার আমাকে চুজ করবে। আমি কিন্তু আমার সুপারভাইজারকে চুজ করছি না, এই জিনিসটা মনে রাখতে হবে। এটাই। সেই ক্ষেত্রে স্যার টপিকের কথা বারবার বলছিলেন, টপিক কোনটা চুজ করবে, সেটা কি আধুনিক কোনো কিছু চুজ করবে নাকি পুরনো কোনো কিছু? টপিক চুজ করার ব্যাপারে কোনো টেকনিক আছে, বা আপনারা কিরকম চুজ করে, কোনটা করা উচিত এখন? এটা খুব ভালো আরেকটা প্রশ্ন স্মারক, এবং আমি বলছি কেন এটা ভালো। কারণ হচ্ছে যে অনেক সময় আমরা কোনো এক শিক্ষার্থী থেকে ইমেল পাই, সুন্দর করে লেখা ইমেল, সবই করেছে, আপনাকে আগে যেটা বললাম, আমার কথা ভালো করে জানে, আমার গবেষণার কথা জানে, স্ট্রং সিভি, অনেকগুলো পাবলিকেশন আছে, রিসার্চ প্রপোজাল খুব ভালো করে লেখা, রেজাল্ট খুব ভালো, এটসেট্রা এটসেট্রা, কিন্তু টপিকটা কিন্তু অনেক পুরনো, টপিকটা 10 বছরের পুরনো। এখন বাংলাদেশে যে ধরনের গবেষণা এখন করা হয় এতে কিন্তু খুব ভালো গবেষণা হচ্ছে, শিক্ষাতেও আমার সাবজেক্টে খুব ভালো গবেষণা করা হচ্ছে, খুব ভালো গবেষক আছে, কিন্তু অধিকাংশ রিসার্চ কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, এবং অনেক প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট বাংলাদেশের এবং অন্যান্য দেশের ওরা কিন্তু জানে না যে একটা টপিক কত পুরানো। সো হয়তো সবই ঠিক আছে, কিন্তু আমি ওই স্টুডেন্টকে না বলবো কারণ এই টপিকটা 10 বছর আগে হয়তো হট ছিল, হয়তো বড় একটা টপিক ছিল, কিন্তু এটা টপিক না। সো টপিক তাহলে কি চুজ করতে হবে? টপিক চুজ করতে হবে সামথিং দ্যাট ইজ কন্টেম্পোরারি, সাম্প্রতিক। টপিক চুজ করতে হবে সামথিং দ্যাট ইজ ফিউচার প্রুফ। ফিউচার প্রুফ মানে হচ্ছে যে আমি যদি আজকে পিএইচডি শুরু করি, আমার পিএইচডি কিন্তু শেষ হবে 4 বছর পর।
4 বছর পরও কি এই টপিকটা রেলেভেন্ট থাকবে, প্রাসঙ্গিকতা কি হারাবে, 4 বছর পরও কি এই টপিকটা নিয়ে মানুষ কেয়ার করবে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন আমি কিভাবে জানবো কোন টপিকটা কন্টেম্পোরারি এন্ড কোন টপিকটা ফিউচার প্রুফ, আমি কিভাবে জানবো? এটার উত্তরটা আসলে খুব সহজ। আমাকে কিন্তু লেটেস্ট রিসার্চ পড়তে হবে। না, লেটেস্ট রিসার্চ পড়তে হবে মানে এই না যে এটা নিয়ে আমাকে একটা বিশাল পিএইচডি থিসিসের মতো লিখতে হবে, প্রচুর পড়তে হবে, কিছু না। আমি আমার এরিয়াতে টপ জার্নালগুলোতে যাব, ওখানে আমি লেটেস্ট 3-4টা ইস্যু, ওখান থেকে সিলেক্টিভ কিছু আর্টিকেল আমার এরিয়াতে, ওই আর্টিকেলও আমাকে পড়তে হবে না, আমি ওই আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট পড়তে পারি, 200-250 ওয়ার্ডের অ্যাবস্ট্রাক্ট এক একটা। আমি যদি এরকম 4টা 5টা 6টা জার্নাল থেকে 2-3টা, এক একটা জার্নাল থেকে 2-3টা আর্টিকেল যদি আমি পড়ি কিওয়ার্ড সার্চ করে, সো এমনিতেও খুব ন্যারো একটা এরিয়া হচ্ছে, লেটস সে ক্রিটিক্যাল পেডাগজি। ক্রিটিক্যাল পেডাগজি একটা টপিক আমার 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 ডিসিপ্লিনে। আমি যদি এটাতে ইন্টারেস্টেড হই, এই কিওয়ার্ডের ভিত্তিতে আমি যদি 5-6টা বড় বড় জার্নালের 3টা 4টা করে আর্টিকেল পড়ি, আমার কিন্তু ভালো একটা ধারণা হবে যে 2025 সালে ক্রিটিক্যাল পেডাগজি নিয়ে মানুষ কি বলছে এবং কোন গ্যাপগুলো রয়ে গেছে, এবং এই পেপারগুলা কি কি রেকমেন্ডেশন দিচ্ছে যে করা উচিত। সাধারণত একটা রিসার্চ আর্টিকেল শেষ হয় হচ্ছে রেকমেন্ডেশন দিয়ে, যে এই গবেষণাতে আমরা এটা করেছি, কিন্তু এই জিনিসটা করা উচিত ভবিষ্যতে। এখান থেকেই কিন্তু ভালো একটা আইডিয়া আসে যে কোন বিষয়গুলো এই বছর গুরুত্বপূর্ণ এবং 3-4 বছর পরও গুরুত্বপূর্ণ থাকবে। এটা কিন্তু খুব বেশি কঠিন না। সো আমি আবারও বলছি যে it's not just about your CV, your publication, citations and everything, কিন্তু আপনার টপিকটাও হতে হবে ইন্টারেস্টিং ইনাফ, ইট হ্যাজ টু বি কাটিং এজ, যেটা 2025 সালেও রেলেভেন্ট এন্ড ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে প্রপোজালের কি কোনো স্ট্রাকচার আছে স্যার, যেটা আপনারা মানে চান স্টুডেন্টদের কাছ থেকে? হ্যাঁ আছে, এবং এই স্ট্রাকচারটাও আমি বলবো যে ইটস কোয়াইট ইন্টারডিসিপ্লিনারি, যার অর্থ হচ্ছে যে আমি আমার এরিয়া হচ্ছে এডুকেশন, এডুকেশনে আমরা এভাবে লিখি, কিন্তু কেউ যদি বিজনেসে থাকে বা মেডিসিনে থাকে বা বায়োকেমিস্ট্রিতে থাকে, তারাও কিন্তু মোটামুটি এই স্ট্রাকচারটাই ফলো করবে। সেটা কিরকম? এরকম 3টা 4টা অংশ আছে। প্রথমে ইন্ট্রোডাকশন, ভূমিকা, সূচনা, যেটাই বলেন, এখানে আমি ইন্ট্রোডিউস করব আমার টপিকটা কি, এটার মধ্যে রেশনাল থাকবে, রেশনাল মানে হচ্ছে কেন এটা দরকার, সো কি এবং কেন, এই দুটো থাকবে ইন্ট্রোডাকশনে। তারপর থাকবে একটা লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউর মধ্যে আমি দেখাবো যে এটা নিয়ে কি কি গবেষণা করা হয়েছে, কি কি নিয়ে এখনো গবেষণা করা হয়নি, গ্যাপ আছে, কি কি রেকমেন্ডেশন দিয়েছে আগের গবেষণাগুলো এই টপিকের উপর, এবং কি কি থিওরি আমি ইউজ করতে চাই। এটা হচ্ছে লিটারেচার রিভিউ। আর থাকবে হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন, থাকবে গবেষণার প্রশ্নগুলো, যে সাধারণত 2-3টা থাকে আমার এরিয়াতে, এই এই আনসারগুলো, এই প্রশ্নগুলো আমি উত্তর দিতে চাই। আচ্ছা, সেটা গেল লিটারেচার রিভিউ সেকেন্ড অংশ। এবং থার্ড অংশটা হচ্ছে হাউ, সেটা হচ্ছে মেথোডোলজি, যে আমি এটা কিভাবে আমি গবেষণা করব, এটা কি কেস স্টাডি হবে, আমি কি ইন্টারভিউ করব, আমি কি 6 জন পার্টিসিপেন্ট নিয়ে কাজ করব, নাকি 200 জন পার্টিসিপেন্ট নিয়ে একটা লার্জ স্কেল কোয়ান্টিটেটিভ স্টাডি করব, এটা কি এথনোগ্রাফি হবে নাকি মিক্সড মেথড স্টাডি হবে, যেখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটোই থাকে, আমি কিভাবে গবেষণা, আমি কিভাবে ডেটা অ্যানালিসিস করব, আমি কিভাবে সেটা অনুসন্ধান করব, রেজাল্টগুলো কিভাবে আমি ভ্যালিডেট করব, এটা হচ্ছে মেথোডোলজি। সো তাহলে কি হলো, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, তারপর একটা টাইমলাইন। এই তো সাধারণত এভাবেই লেখা হয় রিসার্চ প্রপোজাল, এবং মোটামুটি সব সাবজেক্টেই একই রকম। সেক্ষেত্রে এই যে বলা হয় যে সে খুবই ভালো পিএইচডি করেছে, সেইটা মানদণ্ড কি? বা আপনি একজন রিসার্চ, আপনার অধীনে যদি কোনো স্টুডেন্ট রিসার্চ করে, তাহলে আপনি কোনটাকে সবচেয়ে জ্ঞানতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলবেন, বা বলবো আমরা যে এটা খুব ভালো পিএইচডি হয়েছে? ভালো প্রশ্ন শাহরুখ। মাস্টার্স এবং ব্যাচেলার্স ডিগ্রিতে যেমন নাম্বার গ্রেড বা লেটার গ্রেড দেওয়া হয়, ডিস্টিংশন, হাই ডিস্টিংশন, ক্রেডিট এটসেট্রা, অথবা 70%, 80%, পিএইচডিতে কিন্তু সাধারণত লেটার গ্রেড বা নাম্বার গ্রেড দেওয়া হয় না। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কোয়ালিটি কিভাবে জাজ করি? সো প্রথমত হচ্ছে যে পিএইচডি থিসিস সুপারভাইজ করে 2জন সুপারভাইজার একজন স্টুডেন্টকে, কিন্তু তারা কিন্তু এটার কোনো মানদণ্ডে এটাকে কিন্তু ওরা
কোয়ান্টিফাই বা কোয়ালিফাই করেন না। আমাদের এক্সামিনেশনটা হয় হচ্ছে, এটা মোটামুটি সব ইউনিভার্সিটিতে একই রকম ব্যাপার অস্ট্রেলিয়াতে এবং অন্যান্য দেশে, আমার ধারণা বাংলাদেশেও তাই। এক্সটার্নাল এক্সামিনাররা এক্সামিন করে এবং তারা এটাতে কোনো সংখ্যা বা লেটার গ্রেড দেয় না। কিন্তু এত কিছু সত্ত্বেও মানদণ্ডের একটা ব্যাপার থাকে কিন্তু। সো আপনার প্রশ্ন হচ্ছিল যে আমরা কিভাবে জানবো যে একটা একটা থিসিস কথা বলতে, ওই যে একটা যেটা বললাম, একটা হচ্ছে যে কন্টেম্পোরারিনেস, যে আমি যেই বিষয়ে গবেষণা করেছি এবং আমি গবেষণা থেকে যা পেয়েছি সেটা সাম্প্রতিক কালের জন্য কতটা রেলেভেন্ট, কতটা ইউজফুল। আর আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন বা স্কলারলি কন্ট্রিবিউশন। মানে হচ্ছে যে মাস্টার্সে যেমন আমরা প্রশ্নের উত্তর দিই, একটা থিসিস লিখলেও রিসার্চ কোয়েশ্চেন আছে, এটাই আনসার দিয়ে দিলাম, শেষ, তা না। পিএইচডি লেভেলে গেলে আমরা এই কন্ট্রিবিউশনের কথা বলি, যে হোয়াট হ্যাজ ইট ডান ফর পিপল ইন দি স্কলারলি কমিউনিটি, ইন দি কমিউনিটি অফ একাডেমিক্স, রিসার্চার্স, অথবা আমার ক্ষেত্রে যেহেতু আমি এডুকেশনে, what has my research done for students, for teachers, policy makers, অন্যান্য যারা এডুকেশনে কাজ করে, এটার কন্ট্রিবিউশনটা কি। সো এটা একটা মানদণ্ড। আরেকটা মানদণ্ড হচ্ছে ওই যে আপনাকে যেটা বললাম, যে আমার এই আমি যে থিসিস করলাম সেটার রেলেভেন্স কি থাকবে 2 বছর পর, 3 বছর পর, এটা কি মানুষ পড়বে, পড়ে কি এটা তাদের কোনো কাজে লাগবে। আমার মনে হয় এই দুটো জিনিস দিয়েই মাপা যায় একটা থিসিসের কোয়ালিটি। এই যে আপনি বলছিলেন স্যার যে 10 বছর আগের কোন একটা সাবজেক্ট বা বিষয় নিয়ে পিএইচডি করার আপনাকে প্রপোজাল দেয়া হলো, তো আপনি নিশ্চয়ই বিরক্ত হন। আপনি আর কি কিতে কাজে বিরক্ত হন স্টুডেন্টদের, যেটা করা উচিত নয় বলে মনে হয়, বা অন্য সুপারভাইজারও বিরক্ত হয় বা বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা জিনিস বলবো যে আমি বিরক্ত হই অবশ্যই, আই এম আ হিউম্যান বিইং, আমি খুব বিরক্ত হই মাঝে মাঝে। কিন্তু এটা আমি বলতে পারি যে কোনো স্টুডেন্ট কোনোদিন বুঝতে পারবে না যে তাদের ইমেল থেকে আমি বিরক্ত হয়েছি বা রাগ করেছি, এটা কোনোদিন বুঝতে পারবে না। আমি এটাও বলবো যে আমাকে যেই চিঠি লিখুক, ইমেল করুক, বাংলাদেশ থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, আমি সব সময় আমি উত্তর দিই এবং আমি সব সময় তাদের সিভি বা প্রপোজাল পড়ে সুন্দর করে উত্তর দিই, কোনো কপি পেস্টও না, কিছু না। এবং আমি এটাও বলবো যে সবাই কিন্তু, আমার কলিগরা সবাই কিন্তু এটা করে না, এবং আমি তাদেরকে দোষ দিই না, বিকজ আমরা খুব ব্যস্ত এবং ইন্টারেস্টেড না হলে ওরা জাস্ট রিপ্লাই করে না। হ্যাঁ, তো আমি সবসময় রিপ্লাই করি, আমি থটফুলি রিপ্লাই করি, বিরক্ত হলেও রিপ্লাই করি। তো যদি এমন হয় যে সবকিছু ঠিক আছে কিন্তু টপিকটা আসলে অনেক পুরানো, এটা আমি ওই স্টুডেন্টকে কিভাবে বলবো? আমি তাকে একটা সুযোগ দিতে পারি, আমি তাকে বলতে পারি যে থ্যাংক ইউ, তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু টপিকটা হ্যাভ ইউ থট অ্যাবাউট দিস। আমি হয়তো একটা সাজেশন দিয়ে বললাম যে তুমি কি এভাবে চিন্তা করে দেখতে পারো যে এই জিনিসটা। কয়েকদিন আগে আরেকটা কেস স্টাডি, আরেক স্টুডেন্ট আমাকে লিখেছে, সম্ভবত বাংলাদেশ থেকে নাকি ভিয়েতনাম থেকে। সে একটা টপিক নিয়ে গবেষণা করতে যাচ্ছে, কিন্তু ওই টপিকটা হচ্ছে আমরা যেভাবে 90s যেভাবে চিন্তা করতাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওই যে নেটিভ স্পিকারিজম বলি, যে আমাদের স্ট্যান্ডার্ডাইজড ইংলিশ আমেরিকান বা ব্রিটিশ ইংলিশের মতো হওয়া উচিত, ওদের কাছ থেকে শেখা উচিত, এটা কিন্তু অনেক পুরানো ধারণা। এটা নিয়ে হাজার হাজার পেপার লেখা হয়েছে। ওকে, এখন কেউ একজন যদি আমাকে ওটা নিয়ে কথা বলে, এবং যদি গবেষণাটা যদি এমন হয় যে কিভাবে আমরা নেটিভ ইংলিশ স্পিকার ট্রেনার দিয়ে আমরা বাংলাদেশের বা ভিয়েতনামের যে দেশের হোক তাদেরকে আমরা আপস্কিল করতে পারি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারি আমেরিকান বা ব্রিটিশ নেটিভ স্পিকার টিচার ট্রেনার দিয়ে, এটা তো আমার ভাল লাগবে না। কারণ এখন আমি তো এখন ওভাবে চিন্তা করি না, কেউ ওভাবে চিন্তা করে না, তো বিকজ এটা তো সেই পুরানো চিন্তাধারা। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের দেশে ওরা আসলেও ওরকম করছে। ওরা বিদেশ থেকে, ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে ট্রেনার নিয়ে এসে, আমাদের দেশেও এটা হচ্ছে, ব্রিটিশ কাউন্সিল ট্রেনিং দিচ্ছে, ওদেরকে শিক্ষা দিচ্ছে। এখন ওটা কিন্তু আমি যেভাবে চিন্তা করি ওভাবে যাচ্ছে না, এবং এটা কন্টেম্পোরারি না। এখন আমি তাকে হয়তো একটা সুযোগ দিয়ে বলতে পারি যে তুমি টপিকটা, তুমি কি আর ইউ ফ্যামিলিয়ার উইথ ক্রিটিক্যাল থিওরিজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, আমি তাকে জিজ্ঞেস করতে পারি, উড ইউ লাইক টু রিভাইজ ইট, হ্যাভ ইউ থট অ্যাবাউট দিস, এরকম বলতে পারি। আর যদি একেবারেই যদি দেখি যে সম্ভব না, তাহলে হয়তো আমি তাকে বলবো যে তোমার টপিকটা চেঞ্জ করতে হবে, তুমি অন্য একটা টপিক বেছে নাও। কিন্তু আমি হয়তো এটা বলবো না যে তোমার টপিক অনেক পুরানো, এটা করা উচিত না, এভাবে হয়তো না। কিন্তু অবশ্যই মাঝে মাঝে তো বিরক্ত লাগে। স্যার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে যারা পড়াশোনা করতে যান
আন্ডার গ্রেডে, মাস্টার্স লেভেলে বা পিএইচডি ইয়াতে, সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা সেইগুলোকে আপনারা শিক্ষা দেন, বা কিরকম হওয়া উচিত আসলে স্টুডেন্টদের? আমাদের সুপারভাইজাররা সরাসরি স্টুডেন্টদের পার্সোনাল লাইফে আমরা সম্পৃক্ত হই না, কিন্তু স্বাভাবিকভাবেই যখন আমরা এক একজন স্টুডেন্টকে 3 থেকে 3.5-4 বছর ধরে আমরা সুপারভাইজ করি, আমরা তাদেরকে খুব কাছ থেকে চিনি এবং মাস্টার্স বা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের তুলনায় পিএইচডি স্টুডেন্টদেরকে আমরা খুব ভালোভাবেই জানি। সেটা ওদের একাডেমিক স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস হোক, সেটা ওদের পার্সোনালিটি হোক, সেটা ওদের লার্নিং স্টাইল হোক, এটা আমরা ওদেরকে ভালো করে চিনি। এবং সুপারভাইজাররা, আমরা এখানে বলি যে সুপারভাইজাররা, আমরা আমাদের পিএইচডি স্টুডেন্টদেরকে উই ট্রিট দেম অ্যাজ কলিগস, নট অ্যাজ স্টুডেন্টস, এবং ওই সম্পর্কটা, ওই রেসপেক্টফুল, মিউচুয়ালি রেসপেক্টফুল সম্পর্কটা আমাদের মধ্যে থাকে, এবং আমরা উই আর ওপেন টু লার্নিং, আমরা তাদের কাছ থেকে শিখি। ইটস নট লাইক আমরা শুধু তাদেরকে বলি এটা করো এটা করো। আমি বলতে পারি যে আমি আমার এতজনকে পিএইচডি সুপারভাইজ করে আমি অনেক কিছু শিখেছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, এন্ড দে মেক মি মেবি আ বেটার সুপারভাইজার। অ্যাট লিস্ট আমার মনে হয় যে আমি অনেক কিছু তাদের কাছ থেকে শিখি। বাট অন দি আদার হ্যান্ড ওরাও কিন্তু এক্সপেক্ট করে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি হয়, আমরা অলমোস্ট ওদের প্যারেন্টের মতো হয়ে যাই। এবং আমার স্টুডেন্টরা কেউ কেউ আমার সমবয়সী, আমার চেয়ে বয়স বেশিও আছে, কারণ পিএইচডি স্টুডেন্ট অনেকে একটু বেশি বয়সে করে। কিন্তু তারপরও ইন আ ওয়ে আমরা একটা মোরাল গার্ডিয়ানের মতো কাজ করি, স্বাভাবিক, কিন্তু সেটা নট ইন আ পার্সোনাল ওয়ে অর ইনটু দেয়ার পার্সোনাল লাইফস। কিন্তু অবশ্যই যখন দেয়ার আর টাইমস অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, যখন তারা খুব চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়, যখন তারা লিখতে পারে না, রাইটার্স ব্লক হোক, প্রোক্রাস্টিনেশন হোক, যেটাই হোক, আমরা তাদেরকে মোরাল সাপোর্ট দিই। এবং আমরা মোনাশে, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তাদেরকে এই ধরনের সাপোর্ট দিই, ইনস্টেড অফ সেইং ওটা আমার কাজ না, তুমি যাও, আমি করতে পারবো না, আমার কাজ শুধু তোমার সুপারভাইজার, ওটা আমরা করি না। আমরা উই ট্রিট দেম ইন আ ভেরি ভেরি হোলিস্টিক ওয়ে। সেক্ষেত্রে স্যার, একদম ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা একটু জানতে চাই যে অস্ট্রেলিয়াতে যদি কেউ পড়তে যেতে চায়, মোনাশে পড়তে যেতে চায়, অথবা অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেশন কখন শুরু হয় পিএইচডির, কখন চিন্তা করা উচিত আসার প্রিপারেশন, এইটার যদি লাস্ট বক্তব্য আপনার কাছে জানতে চাই। পিএইচডির ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে পিএইচডি শুরু করা যায় বছর 365 দিনের যে কোনো দিন শুরু করা যায়, উইকেন্ড ছাড়া যে কোনো দিন শুরু করা যায়, এটার কোনো সেমেস্টার নেই। এবং আমেরিকাতে যেমন কিছু কোর্স ওয়ার্ক করতেই হবে পিএইচডি শুরু করার আগে, অস্ট্রেলিয়াতে সেটা নেই। এবং যেহেতু কোর্স ওয়ার্ক করতে হচ্ছে না, সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কেউ শুরু করতে পারে। কিন্তু যদি কেউ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে মনে রাখতে হবে যে সাধারণত দুটো ডেট থাকে স্কলারশিপের জন্য। এটা মোনাশের কথা বলছি, বাট আমার ধারণা সব ইউনিভার্সিটিতেও একই রকম হবে। সেটা হচ্ছে যে একটা মনে হয় মার্চে, আর একটা হবে অগস্টে। সো তখন দেখতে হবে যে আমাকে যে কোনো একটা ডেট টার্গেট করতে হবে, যে আমি যদি মার্চ মাসের লেটস সে 30 তারিখ হচ্ছে ডেডলাইন ফর দ্য ফার্স্ট রাউন্ড অফ স্কলারশিপস, তাহলে আমার সব কাগজপত্র, এগুলো সবই কিন্তু অনলাইনে করা যায়, আমি 30 তারিখের ভেতর জমা দিব এবং তাতে আমি স্কলারশিপটা ধরতে পারবো। কিন্তু আমি যদি সেলফ ফান্ডেড হই, তাহলে কিন্তু আসলে ওই স্কলারশিপের ডেডলাইনটা ইম্পর্টেন্ট না, আমি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারি, এবং যে কোনো সময় ওরা যদি অ্যাকসেপ্টেড হয়, ওরা যে কোনো সময় শুরু করতে পারে। শারক, আরেকটা কথা মনে হয় আমার একটু বলা উচিত, সেটা কারণ আমি জানি যে আপনার দর্শক যারা যারা এই অনুষ্ঠানটা দেখবে, তাদের এই প্রশ্নটা ওদের হয়তো আসতে পারে, স্কলারশিপ নিয়ে প্রশ্ন করছিলেন। তো ওই প্রসঙ্গেই আরেকটু বলি, সেটা হচ্ছে যে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা ব্যাপার আছে, পিএইচডির জন্য আছে, মাস্টার্সের জন্য আছে, ব্যাচেলার্সের জন্য আছে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে পারে লেটস সে আইএলটিএস 6.5 or 7, প্রিভিয়াসলি একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, ওই মাস্টার্সের মধ্যে একটা থিসিস কম্পোনেন্ট থাকতে হবে, ওই থিসিস কম্পোনেন্টটা হতে হবে অ্যাটলিস্ট 10,000 ওয়ার্ডস, আমার ফ্যাকাল্টির কথা বলছি। ওটাতে আবার অ্যাটলিস্ট ইকুইভ্যালেন্ট টু 70%, আমরা যেটাকে ডিস্টিংশন বলি ডি, ওটা থাকতে হবে। পাবলিকেশন না হলেও চলবে, টিচিং এক্সপিরিয়েন্স না হলেও চলবে, এটসেট্রা। সো এটা হচ্ছে পিএইচডি তে ভর্তি হওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলতে চাই যে অনেক সময় স্টুডেন্টরা বলে যে তারা স্কলারশিপ পাচ্ছে না। হ্যাঁ, এখানেই আমি বলছি, এটাই বলছি। সো আপনাকে যেই কথাগুলো বললাম, যে
আইএলস, থিসিস, মাস্টার্স লাগবে, ডি লাগবে, এটসেট্রা। এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট মাস্টার্স শেষ করেছে, পাবলিকেশন নেই, নো প্রবলেম, টিচিং এক্সপিরিয়েন্স নেই, নো প্রবলেম। আইএলস এর 6.5 বা 7 পাওয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, মাস্টার্স পাস করা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা এডুকেশন পড়তে চায় আমার ফ্যাকাল্টিতে, এটা কোনো ব্যাপারই না, দে ক্যান গেট 8 or 850, 8.5। সো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি যদি মিট করতে পারি তাহলে আই উইল বি অ্যাকসেপ্টেড ফর পিএইচডি। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার শাহরুখ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন when it comes to স্কলারশিপ, তখন কিন্তু ওই মিনিমাম দিয়ে হচ্ছে না, তখন হয়ে যাচ্ছে ম্যাক্সিমামে। সো ম্যাক্সিমামের ব্যাপারটা কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে যে লেটস সে 100 জন পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো স্কলারশিপ, এবং সবাই 100 জন পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো, এর মধ্যে 90 জন মিনিমামটা মিট করলো। ওদের সবার আইএলটিএস আছে, সবার থিসিস আছে, সবার এটা সেটা সবই আছে, মিনিমামটা মিট করলো, ওকে, 90 জন অ্যাকসেপ্ট করা হলো, স্কলারশিপ আছে 10টা। এখন এই 90 জন সবাইকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং টাকা দিলে সবাইকে গ্রহণ করা হবে, তারা শুরু করতে পারবে, কিন্তু স্কলারশিপ আছে 10টা। তাহলে কোন 10 জন পাবে? ওই 90 জনের মধ্যে টপ 10 জন। তখন কিন্তু ওই মিনিমাম দিয়ে হচ্ছে না, বিকজ মিনিমাম কিন্তু সবাই মিট করেছে। আচ্ছা, তাহলে ওই ম্যাক্সিমাম লেভেলে কিভাবে যায়, কি দেখা হয় পিএইচডির জন্য? পাবলিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখতে হবে যে আপনার পাবলিকেশন আছে কিনা। এখন পাবলিকেশন আছে মানে এই না যে আমার 5টা 6টা পাবলিকেশন, ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার, ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ পাবলিকেশন। এবং কোয়ালিটি বলতে ইট ডাজন্ট মিন ইন্টারন্যাশনাল, যে কোনো একটা জার্নালের নামের সামনে আমেরিকান লেখা আছে বললেই যে সেটা কোয়ালিটি জার্নাল, তা না। তো এগুলার যে বিবলিওমেট্রিক্স বলে, জার্নালের র্যাঙ্কিং আছে, জার্নালের র্যাঙ্কিং 2-3 ভাবে করা যায়, জার্নালের বিভিন্ন মেট্রিক্স আছে, এই মেট্রিক্স দিয়ে ডিসাইড করা হয় যে জার্নালের র্যাঙ্কিংটা কিরকম। এটা ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে, সাইটেশনের উপর নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে। এখন আমার হয়তো 4টা 5টা 6টা পাবলিকেশন আছে, কিন্তু এগুলা সব ছোটখাটো জার্নালে, এগুলোর মধ্যে র্যাঙ্কিং নেই, সাইটেশন নেই, কিছু নেই। এর চেয়ে যদি আমার একটা যদি ভালো জার্নালে একটা আর্টিকেল থাকে, দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স। সো পাবলিকেশনের কথা বলছি, কোয়ালিটি নট কোয়ান্টিটি, এটা একটা উইল টেক ইউ ফ্রম দ্য মিনিমাম টু দি ম্যাক্সিমাম, ওই টপ 10-এ নিয়ে যাবে আপনাকে। পাবলিকেশন ছাড়াও আরো অন্য ব্যাপার আছে, আমি কনফারেন্সে প্রেজেন্ট করেছি, আমার ফান্ডিং পেয়েছি, আমি গবেষণা নিয়ে কাজ করেছি, আমি মেন্টরিং করেছি, টিচিং এক্সপিরিয়েন্স, সবকিছুই কাউন্ট করে, অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলোও কাউন্ট করে। বাট আমি বলবো যে পিএইচডির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিকেশন। সো ওই পাবলিকেশনই হচ্ছে ফারাকটা বিটুইন দ্য মিনিমাম এন্ড দি ম্যাক্সিমাম। এখন যারা মিনিমামে আছে, অ্যাজ আই সেড, মিনিমাম মিট করাটা আসলে খুব ইজি, ওটা খুবই সহজ। এবং এরপর যদি কেউ যদি বিত্তবান পরিবার থেকে আসে, তারা মিনিমামটা মিট করে, তারা যদি 3.5-4 বছর পর্যন্ত তাদের পরিবার যদি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারে, তারা পড়তে পারে, নট আ প্রবলেম। কিন্তু স্কলারশিপে যদি আসতে হয়, এবং আমাদের দেশের অধিকাংশ, আই উড সে প্রবলি 90-95% মানুষ, ইনক্লুডিং মাইসেলফ, স্কলারশিপ না হলে এখানে আমি এসে পড়তে পারতাম না। সো দ্যাট ওয়াজ আ প্রিভিলেজ যে আমি স্কলারশিপ পেয়েছিলাম। কিন্তু ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত নেওয়ার জন্য শুধু ওই আইএলটিএস করলে হবে না, আমার 2টা 3টা 4টা পাবলিকেশন লাগবে। এবং এখানে পাবলিকেশন ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার, ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি। এবং কয়টা দরকার, এটা আরেকটা প্রশ্ন, যে কয়টা পাবলিকেশন হলে বা কয়টা কোয়ালিটি পাবলিকেশন হলে আমি গ্যারান্টিড আমি স্কলারশিপ পাবো, এটার কোনো উত্তর নেই, বিকজ ইট উড ডিপেন্ড অন ওই রাউন্ডে, আপনি যেই রাউন্ডে অ্যাপ্লাই করছেন, বছরে 2টা রাউন্ড আছে, ওই রাউন্ডে আপনার কম্পিটিটর কারা ছিল, ওই রাউন্ডে আপনার কো অ্যাপ্লিকেন্ট কারা ছিল, তাদের উপর নির্ভর করবে। সো হয়তো আপনার একটা পাবলিকেশনে আপনি ওই রাউন্ডে পেয়ে যেতে পারেন, বিকজ ইউ আর দ্য স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট ইন দ্যাট রাউন্ড। আবার এমনও হতে পারে 2টো পাবলিকেশন বা 3টা পাবলিকেশনও হচ্ছে না। সো এটা বলা যায় না, এটা ডিপেন্ড করে হচ্ছে, লাক বলবো না, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কখন অ্যাপ্লাই করেন তার উপর। আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে যে আপনি যদি মিনিমামটা আপনি মিট করেছেন এবং কিন্তু আপনি স্কলারশিপ পাচ্ছেন না, তাহলে কি করবেন? আপনার এটা কিন্তু রিজেক্ট করার কোনো কারণ নেই, আপনি অ্যাকসেপ্ট করুন এবং আপনি আপনার ওই কমেন্সমেন্ট ডেটটাকে আপনি 12 মাস পর্যন্ত, মানে 1 বছর পর্যন্ত আপনি ডিফার করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। সো আপনি বলতে পারেন যে আমি তোমাদের অফার গ্রহণ করছি, আমি স্কলারশিপ পাইনি, বাট আমি মিনিমামটা মিট করেছি, আমি পিএইচডি করতে চাই, কিন্তু আমাকে 12 মাস সময় দিতে হবে। ওই 12 মাসের ভিতর আপনি সময় পাচ্ছেন যে আমি অন্যত্র কোথাও আমি হয়তো বৃত্তির জন্য
চেষ্টা করব আমি পাবো। আর যদি পেয়ে থাকি তাহলে আপনি যে কোনো সময় শুরু করতে পারেন, 6 মাস পর, 7 মাস পর, 12 মাসের মধ্যে। এই 12 মাসের মধ্যে আপনাকে নতুন করে আইএলটিএস দিতে হবে না, কোনো পেপার ওয়ার্ক দিতে হবে না। সো আপনার এটা ভ্যালিড থাকবে 12 মাস পর্যন্ত। সো আমার অ্যাডভাইস হচ্ছে যে স্কলারশিপ যদি নাও থাকে, ইফ ইউ আর অ্যাকসেপ্টেড, প্লিজ গো ফর ইট। এই তো স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার অনেক স্টুডেন্ট আছেন বা আপনারকে পছন্দ করেন বা আপনার অধীনে পিএইচডি করতে চান, এইরকম যে বিশাল সংখ্যা ছাত্রছাত্রী আপনার, তাদের সম্পর্কে অল্প কথায় কোনো কিছু বলবেন কিনা? আমি বলবো যে এত বছর মোনাশে আছি, 25 বছর হয়ে গেল। ছাত্র হিসেবে আসলাম, আমার সেকেন্ড মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এখন পড়াচ্ছি এত বছর, এবং আমার স্কলারশিপও ছিল। এত কিছুর পরও আমি বলবো যে এতে আসলে গর্ব করার কিছু নেই, এটা সবই আমার প্রিভিলেজ। আমি স্কলারশিপ পেয়েছি, আসতে পেরেছি, এটা আমার প্রিভিলেজ। এটার জন্য আমি খুব কৃতজ্ঞ, আমি খুবই কৃতজ্ঞ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে, মোনাশ ইউনিভার্সিটির কাছে, যেখানে 25টা বছর কেটে গেছে আমার। আমি খুব প্রিভিলেজড, এবং আমি মনে করি যে আমার এখন কাজ হচ্ছে যে আমি যতদিন কাজ করে যাব মোনাশ ইউনিভার্সিটিতে, আমি যতটা পারি বাংলাদেশ এবং বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমি এখানে আসার জন্য সাহায্য করব, তাদেরকে আমি উৎসাহিত দিব। সেটা ভার্বালি হতে পারে, আমি তো আর সবাইকে সুপারভাইজ করতে পারবো না, সবার একটা ক্যাপাসিটি আছে, কিন্তু আমি তাদের সাথে দেখা করব, আমি তাদেরকে সাপোর্ট দিব, আমি তাদেরকে উপদেশ দিব, এবং তাদের সাথে আমি দেখা করব, এটাই আমি করতে চাই। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ, যেটাকে বলে গিভিং ব্যাক। আমি যে এই প্রিভিলেজগুলো পেয়েছি, এই জিনিসটাই আমি দিয়ে দিতে চাই। এবং আমি প্রতিবার যখন বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী আসে এখানে, মাস্টার্স হোক বা ব্যাচেলার্স হোক, পিএইচডি হোক, ওদেরকে দেখে আমার শুধু গর্ব হয় না, আমার জাস্ট মনে হয় যে আমি তো ওখানেই ছিলাম একদিন 25 বছর আগে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসলাম, প্রথমবার অস্ট্রেলিয়াতে পড়ার জন্য, কিছুই জানতাম না। সো দেখে ওদেরকে মায়া লাগে না, খুব গর্ব লাগে, কিন্তু খুব সাহায্য করতে। সো আমি সবাইকে বলছি যে সবাই আপনারা আসেন, মোনাশের কথা চিন্তা করেন যদি চান, আমি এখানে আছি, and I look forward to seeing all of you at Monash. So welcome to Monash from Bangladesh.